সময়ের সারশিতে হৃদয়ের আরশিতে নিয়ত বদলায় প্রিয় চেনা বিশ্বাস বারবার ভেঙে হয় চুরমার অতলা ধার চোখে জোনাক প্রকাশ ভুলে যাওয়া কোনো গান মায়ার আহ্বান নীরব পিছু ডাক পা বাড়ালে সে কলে টান সজলে দুটি চোখ তবু বাড়ে প্রতিযোগ হেরে যাওয়ার ভাই যে তারা ভাঙে না কোনো কিছুই সুখ স্বপ্ন সাজায় ভালোবাসা বেঁচে থাকে তবু প্রতীক্ষায় Gulshan Avenue. বাহ ভাই বাহ, এই বাড়ির মানুষের কি বিচার, জবাব নেই। তোমার গুলি লাগলেও কেউ কোনো কিছু চিন্তা করবে না। আশ্চর্য, এটা কেমন সম্পর্ক? মানছি ভাই, ওই অপায় অলক্ষণে মেয়েটা এসে এমন জাদু করেছে, ওর গিফট সবাই মাথায় তুলে রেখেছে। আর আমার মা কি করেছে? যে কেউ বলে দিল ওই প্লটটায় সমস্যা আছে। যে কেউ বলছি কেন, সামিয়ার বাবা বলে দিল প্লটে সমস্যা আছে, ব্যাস সেটা সত্যি হয়ে গেল, তাই না নাসিম? লাবণী, হতে পারে তো প্লটটা আসলে কোনো প্রবলেম আছে। ওয়াও নাসিম, তুমিও? তোমার উপর জাদু রাত্রি পড়ে গেছে? নাসিম, সামিয়া এ বাড়িতে আসার আগে যে কোনো সলা পরামর্শ আমার মার কাছ থেকে নেওয়া হতো, আর এখন সামিয়ার বাড়ির লোকেরা যা বলে তাই ঠিক। কি বলো? শোনো, একটা কথা কান খুলে শুনে রাখো, আমি আর এ বাড়িতে থাকবো না। যাওয়ার বন্দোবস্ত করো। লাবণী, হোয়াট ইজ দিস? একটা ছোট্ট বিষয় নিয়ে আমার মায়ের মুখের উপর থাপ্পড় মেরেছে এ বাড়ির মানুষরা, আর এইটা তোমার কাছে ছোটখাটো ব্যাপার মনে হলো নাসিম? শোনো, তোমরা এই ধরনের অপমান বেজ্জতি সহ্য করতে পারো, আমি পারবো না। তুমি কালকেই এ বাড়ি ছাড়বে, তারপর কোথায় থাকবে, কিভাবে থাকবে, কি করবে, ইটস নান অফ মাই বিজনেস। আমি এ বাড়িতে আর থাকবো না, ব্যাস। শোনো, আব্বু আম্মু এটা কোনো দিনই মেনে নেবে না, আর আমি তাদেরকে কি বলবো? এটার জন্য তো অ্যাটলিস্ট একটা স্ট্রং রিজন লাগবে নাকি? ওয়াও নাসিম, আমার মায়ের অপমান যদি তোমার কাছে ছোট রিজন মনে হয় সেটা তোমার সমস্যা, কিন্তু আমার কাছে এর চেয়ে বড় রিজন আর নেই। আসলে আব্বা আমার সামনে কথা বলার সাহস তোমার নেই, কিন্তু লিসেন, আমি কাউকে তোয়াক্কা করি না। সকালে আমি তোমার আব্বা আমার সাথে কথা বলবো, ক্লিয়ার? গুড নাইট। ও যদি আব্বু আম্মুর সাথে কথা বলে সেটা খুবই খারাপ হবে, যে করেই হোক ওকে থামাতে হবে। কিভাবে? ফারজানা, বলো কি সিদ্ধান্ত নিলে তুমি? ফারজানা, ক্ষমা চা, এটাই তোর জন্য মঙ্গল। তারপর শামীমকে নিজের মুঠোয় নিয়ে
এই মহিলাকে এমন শিক্ষা দে যেন ও আর কারো ঘর ভাঙার সাহস না পায়। এই মেয়ে তোর স্বামীর জীবনের দ্বিতীয় মেয়ে, আর দ্বিতীয় নারীর সমাজে কোনো স্থান নেই। আজ তোকে বলতে হবে শামীম তোর স্বামী, আর শামীমকে তুই ফিরিয়ে নিয়ে যাবেই যাবি। শামীম চৌধুরী, এ হচ্ছে চৌধুরী বাড়ির বউ। ঘর পুড়ে ছাই হয়ে যাবে, তবুও ঘর ছাড়বে না। ওয়েল, রায় আমি ওকে শুনিয়ে দিয়েছি। এখন ও যে সিদ্ধান্তই নেবে সেটাই ওর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বলো ফারজানা, তুমি বেয়াদবি করেছিলে আর ক্ষমা চাইবে না? হাউ ইজ ইট পসিবল? কে বলেছে আমি ক্ষমা চাইবো না? তুমি আমার স্বামী, তোমার আদেশ আমার জন্য শিরোধার্য। ক্ষমার কথা বলছো তো? তুমি চাইলে ওর জুতো মাথায় নিয়ে আমি ওর কাছে ক্ষমা চাইবো। সোনিয়া, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার সাথে বেয়াদবি করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি জানি তুমি অনেক খুশি হয়েছ, আর তোমার এই খুশির জন্য আমি সব কিছু করতে পারি, সব কিছু। আমি তোমাকে সারা জীবন এরকম খুশি দেখতে চাই, হাসি খুশি, আনন্দে। ঠিক আছে? বেআইন সভা, আমি স্বপ্নে কোনোদিন কল্পনা করতে পারিনি যে আপনি আমাদের আবেগ নিয়ে এভাবে খেলা করেন। আপনাকে আমরা সম্মানই করেছি। যদিও সে সম্মান পাওয়ার যোগ্য তুমি না, এই হচ্ছে তোমার অপরাধ। কি ভেবেছ কি আমার ভিখিরি? মনে রেখো লাবণীর মা,
মরা হাতি লাখ টাকা। আমার মৃত স্বামীর অন্তিম ইচ্ছাটা নিয়ে তামাশা করার সাহস কোথায় পেলে? সব এহসানের খেল। ও ওর মেয়ে যাতে আমার মেয়ের উপর খবরদারি করে সেটাই দেখতে চায়। ও চায় সামিয়ার সামনে সবাই যেন মাথা নামিয়ে থাকে। আমি সেটা এই, তোমার ফোন বাজছে তো, ফোন ধরো না কেন? এত রাতে আবার কে ফোন করলো? তুমি ধরো না বাবা। হ্যালো, আসসালামু আলাইকুম। তাবাসসুম, নিজের লোকেদের ভুলে গেলে কি চলে? না ভাই, ভুলিনি। বেয়া সাহেব আছেন নাকি? এহসান সাহেব? জি আছে, একটু হোল্ড করেন, দিচ্ছি। এই লাবণীর মা। লাবণীর মা। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? খুব জরুরি ব্যাপার নাকি? এহসান সাহেব, আমি জানি আপনি অনেক বড় বিজনেসম্যান, আপনি অগাধ সম্পত্তির মালিক। তো একটা কথা ভুলে যান কি করে? পলিসি কিন্তু আমরা ডিসাইড করি, আমরা নীতি নির্ধারক। আর ভেতরের খবর আমার চাইতে নিশ্চয়ই আপনি ভালো জানেন না। কি হয়েছে বলুন তো? গুলশানের ওই জমিটাতে যে প্রবলেম আছে, আপনাকে কে বলেছে? ও, এই কথা। দেখুন, আমরা তো এই শহরেই থাকি, কিছু কিছু কথা আমাদেরও জানতে হয়, আর পলিসির ধারে কাছেই আমরা থাকি। ইনফ্যাক্ট কিছু কিছু পলিসির ব্যাপার স্যাপার আমাদের ভেতর দিয়েও ট্রান্সমিটেড হয়, আর পলিসির রদবদল হলো সেটাও আমরা জেনে যাই। যাকে সেসব কথা, কিন্তু আপনার রাগের কারণটা তো আমি বুঝতে পারলাম না। শাফকাত কি আপনার গিফটটা ফেরত দিয়েছে? দেখুন, আত্মীয়তার দায়িত্ব পালন করতে হয় মন থেকে। আপনি তো জানেন জন সাহেবের কারণে শাফকাত সাহেব ফিনান্সিয়াল প্রবলেমে পড়েছে। আমি সেটা সলভও করে দিয়েছি। আমি চাই না আমার মেয়ের শ্বশুর কোনো বিপদে পড়ুক। এখন যদি দেখা যায় যে প্লটটা ঠিকই আছে, কোনো প্রবলেম নেই, টেস্ট করবো যেন উনি ওটা কিনে ফেলেন। প্রয়োজন হলে আমি হেল্প করব। আমি চাই যে চৌধুরী সাহেবের স্বপ্নটা পূরণ হোক। যখনই দেখো সব সময় নিজেদেরকে ওপরে তুলে রাখতে চাই। এই জমিটার মামলা আমি নিজে সলভ করব, আর সেটা ওদের দান করে আমার উপর যত দোষ ওরা চাপিয়েছে সব দূর করব। হ্যাঁ বাবা, বলো। জানি না দুজনের মধ্যে কি হয়েছে,
শামীম তো এখনো এলো না। আজকে তো ফারজানাকে শামীম ডিনারে ইনভাইট করেছিল। একটা সন্তানের জন্য ওদের দুজনের দূরত্ব দিনে দিনে বেড়েই যাচ্ছে, কিন্তু সন্তান তো। কি হলো নানু ভাই, তুমি এখনো ঘুমাওনি? আমার ঘুমাচ্ছে না, আমি আম্মুর কাছে শুভ। ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আজকে নানু ভাই আমার সঙ্গে ঘুমাবে, ঠিক আছে? চলো চলো যাই। সোনিয়া, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার সাথে বেয়াদবি করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। ফারজানা, বাহ, আজ তুই হেরে গেলি। এক নষ্ট মেয়ের কাছে তুই হেরে গেলি, তোর স্বামীকেও ছিনিয়ে নিল। বাহ, তোর স্বামী তার সামনে তোকে কিভাবে ছোট করলো, অপমান করলো। ছি 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 ফারজানা, তোর তো মরে যাওয়া উচিত। ও ঠিকই বলেছে, এত বড় অপমানের পর মানুষ কি করে বেঁচে থাকবে? না না না, আমার মরে যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, আমার মরে যাওয়াই উচিত। কি দেখছিস ফারজানা? খা খা, কে মর, কে কাহিনীটা শেষ কর।
নাও, চা খেয়ে একদম ফ্রেশ হয়ে নাও। তোমাকে এরকম দেখতে আমার ভালো লাগে না। দেখো তো এত সুন্দর চোখ দুটো কি করে রেখে দিয়েছো। ভাবি, আমি না নিজে হাতে চা বানিয়ে এনেছি। 1 কাপ চা খাবে তো সারাদিন একদম ফিট থাকবে। নাও। তুমি জানতে চাওনি আমি কাল রাতে কেন ওরকম করতে চেয়েছিলাম? স্লিপিং পিল খেয়ে মরে ভীতু আর নির্বোধ মানুষরা। তুমি যদি তাদের দলে হও তাহলে আমার আরো অনেক রাস্তা জানা আছে। শোনো, আমি বলছি। ভাবি, তুমি একটু ঘুমাও, তোমার ভালো লাগবে। তুমি শুনতে চাও আর না চাও, আমি আমার মনের মধ্যে জমে থাকা দুর্ভাগ্যের কাহিনী বলে মনটাকে একটু হালকা করতে চাই। যদি এই কথা হয় তাহলে তুমি তোমার সব দুঃখ এই ছোট বোনটার মাথায় দিয়ে দাও। আমি মাথা পেতে দিচ্ছি। আর তোমার গোপন কথা আমার কাছে চিরদিন গোপনই থাকবে। প্রমিস। স্বামীর whereabouts জানার পুরো অধিকার তোমার আছে, কিন্তু স্ত্রী হিসাবে তুমি কি করেছো আমার জন্য? ভেবেছো কোনোদিন? হ্যাঁ, কোনোদিন ভেবেছো? কেন? আমি যে তোমার সেবা করছি সেটা কি কম মনে হচ্ছে তোমার? ওয়াও, কথাটা সেই মহিলাই বলছে যে তার স্বামীকে একটা সন্তানের খুশি দিতে অক্ষম। আবার নির্লজ্জার মতো জানতেও চাচ্ছ কি আজ পর্যন্ত তুমি আমাকে একটা সন্তান দিতে পারোনি। লোকে কত কথা বলে, তোমার কি? এই এক কথা নিয়ে আর কত খোটা দেবে আমাকে? শোনো স্বামী, এই পুরনো অভিযোগ নিয়ে পরে কথা বললেও হবে। তার আগে তুমি আমাকে বলো কাল রাতে তুমি কোথায় ছিলে? এটা কেন বলছো না? কাল রাতে আমি কার সাথে ছিলাম জানতে চাও? তো শোনো, আমার এক বান্ধবী আছে যে তোমার থেকেও সুন্দরী, তোমার থেকেও কেয়ারিং এন্ড অ্যাডভান্সড। কাল রাতে আমি তার সাথে ছিলাম। ফোন ধরছিলে না কেন? তোমাকে নিয়ে আর পারা গেল না, বাড়িতে ঢুকতে না ঢুকতেই প্রশ্ন শুরু করলে। কিন্তু তুমি ফোন ধরছিলে না কেন? ফোনটা মনে হয় অফিসে ফেলে এসেছি। হ্যালো,
হ্যাঁ, এটা কি ধরনের অসভ্যতা আমি তো বুঝতে পারলাম না। সকালবেলা চলে গেছে বলে যাও। আবার এখানে দেখছি মোবাইল ফেলে গেছে। শোনো, সকালে কথা বলবো। হ্যাঁ, তা তো বলবেই। ডোমেস্টিক হাজবেন্ড, অর্ধেক রাত আমার সাথে আর অর্ধেক রাত ওই যে কি জানি তোমার ওই বউটার নামটা ভুলে গেছি, বোকা শোকা বউটার সাথে, তাই না? পুরুষ জাতি, সব একই স্বভাব। এই জন্যই তো আমি তোমাদের দেখতে পাই না, অসহ্য। এনিওয়ে, তুমি তোমার ওই বউটার সাথে না খুব ভালো মতো এনজয় করে, ওকে? সি ইউ টুমরো, বাই। আরে তোমার মতো মেয়ের কাছে আমি রিকোয়েস্ট করব যে অন্যের স্বামী ছিনিয়ে নেওয়াটাকে নিজের জয় বলে মনে করে? ও আই সি। তা এতই যখন আত্মবিশ্বাস, তো আমার জীবন থেকে শামীমকে একবার সরিয়ে দেখো তো। তুমি নিজেকে কি ভাবো? হ্যাঁ, তুমি কে সেটা ভুলে গেছো? আমি এখনো খাইনি, খাবে কি খাবে না? সোনিয়ার সঙ্গে তুমি কেন দেখা করতে গিয়েছিলে? নজরদারি করো, গোয়েন্দাগিরি করো আমাদের উপর। খাওয়া লাগাবো, আরে কিসের খানা? রাখো তোমার খানা। কিন্তু আমাকে খেতে হবে, হাত ছাড়াও ব্যথা লাগছে। যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে না বলবে সোনিয়ার সঙ্গে কেন তুমি বেয়াদবি করেছো, ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি শান্তিতে থাকতে দেবো না। কথা জিজ্ঞেস করবো, কি আছে ওই সোনিয়ার মধ্যে যা আমার মধ্যে নেই? ও তো স্রেফ বাজারে মেয়ে চেয়ে কম কিছু না। হ্যালো, কি করছো? কিছু না। শোনো, তুমি এক্ষুনি আমার অফিসে চলে এসো, ঠিক আছে? আমরা বাইরে ডিনার করবো। হ্যাঁ বলো ফারজানা, কি খাবো? আমি যখনই বাইরে খেতে এসেছি সবসময় তুমি যা পছন্দ করো তাই খেয়েছি, যদিও আজ অনেকদিন পর আমরা এসেছি বাইরে খেতে। আরে সেজন্যই তো আজকে তোমার পছন্দের খাবার খাবো। তুমি তো সোনিয়ার সঙ্গে কাল সত্যি সত্যি বেয়াদবি করেছিলে, ক্ষমা তো তোমার এখন চাওয়াই উচিত, তাই না? আফটার অল সোনিয়া ইজ মাই ফ্রেন্ড। যদি আমি ক্ষমা না চাই তো? তো শামীম আর কোনোদিন এই বাড়িতে ঢুকতে পারবে না। আর হ্যাঁ, আমি কখনো মিথ্যা কথা বলি না। আর যদি ক্ষমা চাই? তাহলে শামীমের সাথে আমার ফ্রেন্ডশিপটা থাকবে। বাহ, তাহলে তো এই বন্ধুত্বটা ভাঙার চেষ্টাই আমি করব। শোনো শামীম, আমি ফারজানা তোমার বন্ধু সোনিয়ার কাছে কোনোদিন ক্ষমা চাইব না। এতক্ষণ তো তুমি সোনিয়ার কথা শুনলে, এবার আমার কথা মনোযোগ দিয়ে শুনো। তুমি যদি সোনিয়ার কাছে ক্ষমা না চাও, আমি তোমাকে ডিভোর্স করব। ফারজানা, বলো কি সিদ্ধান্ত নিলে তুমি? বলো ফারজানা,
তুমি বেয়াদবি করেছিলে আর ক্ষমা চাইবে না? হাউ ইজ ইট পসিবল? কে বলেছে আমি ক্ষমা চাইব না? তুমি আমার স্বামী, তোমার আদেশ আমার জন্য শিরোধার্য। ক্ষমা কথা বলছো তো, তুমি চাইলে ওর জুতো মাথায় নিয়ে আমি ওর কাছে ক্ষমা চাইব। সোনিয়া, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার সাথে বেয়াদবি করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। শামীম ভাই যা করছে ঠিক করছে না ভাবি। আর সোনিয়া যদি তোমার কাছ থেকে ভাইয়াকে কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে ও যেন মনে রেখে আমি এটা কখনো হতে দেব না। আর ভাইয়ার যদি সন্তানের এতই আগ্রহ থাকে, তাহলে পৃথিবীতে অনেক ডাক্তার আছে, তোমার চিকিৎসা করাবে। আল্লাহ আছেন, উনি সবার কথা শোনেন, ওনার কাছে কোনো কিছুর কমতি নাই ভাবি। কিন্তু সবার আগে ওই মেয়েটার হাত থেকে ভাইয়াকে বের করে আনতে হবে। নাও চাটা খেয়ে অবশ্যই বেরিয়ে পড়বো। সামিয়া দাদা এসান ভাইয়ের সঙ্গে একটা ব্রেকফাস্ট মিটিং আছে। ভালো, চা খাও। কি ব্যাপার বলো তো, তোমাদের কিরকম অন্যরকম লাগছে? এনি প্রবলেম? একটা দুটো প্রবলেম হলে বলা যায়। দেখো, বাড়িতে 3 ছেলে, ছেলের বউ, একটু ঠোকাঠুকি তো থাকবেই। দেখবে লাবণী সামিয়াকে ঠুকছে, আবার সামিয়া কখনো ফারজানাকে বোঝানোর চেষ্টা করছে, এইসব। ইউ নো বেটার দ্যান মি। কেন জানি না শামীমের জন্য আমার খুব চিন্তা হচ্ছে। আজকাল ও তো ঘরেই ফেরে না। ফারজানের সাথে ওর সম্পর্কটাও কেমন জানি আমার কাছে ছাড়া ছাড়া মনে হচ্ছে। হয়তো বিজনেস নিয়ে কোনো ঝামেলা আছে। তাছাড়া তুমি তো সবসময় ফারজানাকে প্রেশারে রাখো, মানে রাখতে। আগে সবসময় লাবণী লাবণী করতে, এখন সামিয়া সামিয়া করো। সামিয়া অবশ্য সেটা যোগ্য, কিন্তু লাবণীর মধ্যে প্রথম থেকেই আমি একটা নেগেটিভ অ্যাসপেক্ট লক্ষ্য করেছি। সেটা অবশ্য ওর মায়েরই দান, কি আর করা যাবে। যাক, এ নিয়ে দুশ্চিন্তা করো না। বাড়িতে এতগুলো মানুষ, সবার ভিন্ন ভিন্ন মত, ভিন্ন ভিন্ন ভাব, কি আর করা যাবে। শুধু খেয়াল রেখো, এই পরিবারে ভাঙন যেন না সৃষ্টি না হয়। কিন্তু শামীম আর ফারজানা? তুমি শুনতে চাইছো? তবে শোনো, তোমার বড় ছেলে
অন্য এক মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। তুমি কি করে জানলে? আমাকে তো সব জানতেই হয়। এই চৌধুরী পরিবারের সব দায়িত্ব এখন আমার। আব্বার মৃত্যুর পর সেই দায়িত্ব এখন আরো বেড়েছে। এই চৌধুরী পরিবারের মান সম্মান সবকিছুর ভার এখন আমার। আহা, তুমি কি করে জানলে সেটা বলবে তো? বললাম না, এটা আমার দায়িত্ব। আর এই দায়িত্ব পালনে চৌধুরী পরিবারের কেউ কোনোদিন ব্যর্থ হয় না। হয়তো একটা সন্তানের জন্যই আমার ছেলেটা এমন করছে। ইয়াসমিন, দেখো একটা কথা বলি, আমাদের এখানে এখন দ্বিতীয় বিয়েতে অনেক বিধিনিষেধ আছে, অনেক। শামীম চাইলে সেটা করতে পারবে না। আর শামীমের প্রেম তো অনেকটা তোমার এই বুদবুদের মতো, একটু হাওয়া এলে পানিতেই মিলিয়ে যাবে। আমি সেই হাওয়ার জন্য অপেক্ষা করছি। আর একটা কথা বলি, ফারজানার মধ্যে আলাদা একটা শক্তি আছে, সে তার স্বামীকে ফিরিয়ে আনবে। এই কথাটা আমি কেন বলছি তুমিও জানো, আমিও জানি, আর আম্মাও জানে। ম্যাডাম, এগুলো আমি বিশেষ করে দুবাই থেকে আনিছিলাম আপনার জন্য। ও মাই গড, এত সুন্দর! যদি স্বামী আমার পছন্দ হয়ে যায় তো। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি এগুলো রেখে যাও। আমি সামিয়ার সঙ্গে কথা বলি, ফোন করে আসতে বলি, যদি ওর পছন্দ হয় তাহলে রেখে দেবো। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা? এই আংটিটা আপনি আমার দোকান থেকে কিনেছিলেন। আংটি কিনেছিলাম? জি। ও মাই গড, এটা তো আমি সামিয়ার বিয়েতে স্বামীকে দিয়েছিলাম। তোমার দোকানে গেল কি করে? কিছুদিন আগে একটা ছেলে এটা আমার কাছে 7 লাখ টাকায় বিক্রি করে দিয়ে গেছে। কে? ম্যাডাম, নাম তো জিজ্ঞেস করি নাই, তবে ইয়াং একটা হ্যান্ডসাম ছেলে বিক্রি করে গেছে।